আনিশা মুখটা আবারও নামিয়ে নেয়। সে এখনো চুপ করে আছে, কিছুই বলছে না। তাই মেহেরাব আনিশার মুখটা তুলে তার কোমল ঠোঁটে নিজের ঠোঁট ছোঁয়ায়। আনিশার চোখগুলো বড় বড় হয়ে যায়। 5 মিনিট পর মেহেরাব তাকে ছেড়ে দেয়। মেহেরাব আনিশার ডান হাত দিয়ে নিজের বুকের বাঁদিকে রাখে আর বলে, দেখেছিস এখনো কেমন লাফাচ্ছে আমার হৃৎপিণ্ডটা? তোকে এইভাবে দেখে আমার হার্টবিট ফাস্ট হয়ে গিয়েছে। তখন থেকে এখনো অবধি এত জোরে জোরে বিট করছে। এবার নিশ্চয়ই নিজের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিস। যেদি মেয়ে, আর অভিমান করে থাকতে হবে না, সামনে তাকা। আনিশা মেহরাবের কথা মতো সামনে তাকায়। সামনে তাকাতেই সে অবাক হয়ে যায়। সামনে একটা সুন্দর লেক। গোধূলি বেলায় সূর্যটা প্রায় ডুবেই গিয়েছে। পশ্চিম আকাশে প্রায় ডুবন্ত সূর্যের প্রতিফলন পড়ছে লেকের পানিতে। সাথে মিষ্টি মিষ্টি হাওয়া তো আছেই। এই মিষ্টি হাওয়ায় আনিশার লম্বা লম্বা চুলগুলো ওঠে। আনিশার চোখগুলো খুশিতে চিকচিক করছে। আনিশা ছুটতে লেকের কাছে চলে যায়। নিচে বসে পানিতে হাত দিয়ে খেলতে শুরু করে। আজকে যেন আনিশার ভেতরের বাচ্চামোগুলো প্রকাশ পাচ্ছে। এত বছর তার এই বাচ্চামোগুলো চাপা পড়েছিল কোনো এক অতল গহ্বরে। মেহরাব আনাসার থেকে একটু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার আনার বাচ্চামোগুলো দেখছে। তার আনা একদমই শান্ত মেয়ে নয়, চঞ্চল, খুব চঞ্চল আর জেদি মেয়ে তার আনা। তবে পরিস্থিতির চাপে পড়ে সেই চঞ্চল আর জেদি মেয়েটা এতটাই শান্ত হয়ে গিয়েছিল যে নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতেও ভুলে গিয়েছিল। লেকের পাশেই একটা পলাশ ফুলের গাছ ছিল। হালকা হালকা বাতাস হাওয়ায় গাছের নিচে অনেকগুলো লাল টকটকে পলাশ ফুল পড়ে আছে। মেহরাব সেই গাছের কাছে গিয়ে অনেকগুলো পলাশের মধ্যে শুধুমাত্র একটা পলাশ ফুল তুলে আনে আর আনেশার পাশে গিয়ে বসে পড়ে। আনেশার খোলা চুলগুলো বারবার লেকের পানি স্পর্শ করছে। এতে আনেশা বেশ বিরক্ত হচ্ছে। বারবার চুলগুলো সরিয়ে দিচ্ছে, কিন্তু সেই আবারও লেকের পানির মধ্যে পড়ে যাচ্ছে। চুল বাঁধার জন্য মেহরাব তাকে একটা ক্লিপও আনতে দেয়নি। মেহরাব চাইছিল তার আনা চুল খুলেই যাবে। তার আনাকে যে চুল খুলে রাখলে আরও বেশি সুন্দর লাগে। আনিশা বারবার হাত খোপা করছে আর বারবার খুলে যাচ্ছে। মেহরাব মৃদু হেসে আনিশার পেছনে গিয়ে বসে আর টাইট করে চুলগুলো বেঁধে দেয়। এরপর নিজের আনা সেই লাল টকটকে পলাশ ফুল আনিশার হাতে দেয়। আনিশা ফুলটা হাতে নিয়ে পাশে তাকাতেই দেখতে পায় অনেক সুন্দর একটা পলাশ গাছ। গাছের নিচে অনেক পলাশ ফুল পড়ে আছে, তবে মেহরাব তার জন্য কেবল একটাই পলাশ ফুল নিয়ে এসেছে। আনিশা মেহরাবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আনিশাকে এইভাবে তাকাতে দেখে মেহরাব বুঝে যায় যে তার আনা ঠিক কী বলতে চাইছে। আনিশার মুখ খোলার আগেই মেহরাব বলে ওঠে, অনেকগুলো ফুলের ভেতর কেবল একটা ফুলই তোর জন্য এনেছি। কারণ জানতে চাস, তাই না? আনিশা উপর নিচ মাথা নাড়ায়, যার অর্থ সে জানতে চায়। মেহরাব বলে, তুই আমার জীবনে প্রথম, আর তুই আমার জীবনে শেষ। তুই একটাই। ওই যে অতগুলো ফুলের মধ্যে শুধু একটা ফুলই আমি তোর জন্য নিয়ে এলাম। এর অর্থ দুনিয়ার সবগুলো মেয়ের মধ্যে তুই একাই যে আমার জীবনে জায়গা পেয়েছিস। তুই ছাড়া আমার জীবনে অন্য কোনো নারী ছিল না, না আছে আর না কোনোদিনও থাকবে। মেহরাবের কথা শুনে আনিশার চোখ জোড়া ঘোলা হয়ে আসে। মেহরাবের এত ভালোবাসার যত্ন কি আদেও তার কপালে সহ্য হবে? তার কপাল তো শুধু দুঃখেই পরিপূর্ণ। হঠাৎ করে এত সুখ কি সত্যি তার সহ্য হবে? কি ভাবছিস শানা? হুম, না কিছু না। চল ওইদিকে যাই। ওইদিকে তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ? কিসের সারপ্রাইজ? গেলেই দেখতে পাবি। বলেই আনিসের হাত ধরে মেহরাব নিয়ে যেতে লাগে। পশ্চিম আকাশে সূর্য ডুবেছে একটু আগেই। এখন পুরো আকাশ জুড়ে গোলাপি আভা ছড়িয়ে আছে। মেহরাব আনিসার হাত ধরে হাঁটছে। আনিসা এখনো জানে না যে মেহরাব তাকে ঠিক কোথায় নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মেহরাব এসে থামে একটা জায়গায়। আনিশা আশেপাশে তাকাতেই দেখতে পায় পলাশ, পিঙ্ক, ট্রাম্পেট ট্রি, সোনালু আর বাগান বিলাস সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। মৃদু বাতাসে গাছের ফুলগুলো তাদের ওপর বসে। দেখে মনে হচ্ছে চেরি ব্লসম হচ্ছে। গাছগুলোর নিচে হাজারো ফুলে ভর্তি। আনিশা চোখ বন্ধ করে এই মনোরম পরিবেশ উপভোগ করছে। আর মেহরাব সে তার আনাকে দেখতেই ব্যস্ত। আনিশা চোখ খুলতেই দেখতে পায় মেহরাব তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মেহরাবকে এইভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে আনিশা বেশ লজ্জা পায়। মেনশনে কখন ফিরবো? আনিশার কথা শুনে মেহরাব বলে, এতদিন মেনশন থেকে বের হতে চাইতিস, আর এখন মেনশনে ফিরতে চাইছিস। সন্ধ্যা হয়ে আসছে তো। মেহরাব আনিশার কানের কাছে গিয়ে আস্তে করে বলে, হানা, তুই কি ভয় পাচ্ছিস?
ভয় কেন পাবো? সন্ধ্যার সময় বাইরে থাকতে নেই, চলুন ফিরে যাই। মেহরাব হালকা হেসে আনিশার হাত ধরে গাড়ির দিকে এগোয়। আনিশাকে গাড়িতে বসিয়ে সেও বসে পড়ে আর ড্রাইভ করতে শুরু করে। ম্যানশনে পৌঁছতে পৌঁছতে প্রায় 7টা বেজে যায়। কেমন আছো ম্যাম? কতবার করে বলেছি যে আমাকে ম্যাম বলবে না, জেহিন বলবে, বুঝেছো? জাহিদ হো হো করে হেসে বলে, ওকে ওকে, আর ম্যাম বলবো না। তবে ম্যাম বললে ক্ষতি কিসের? কারণ আমি তোমার থেকে অনেক ছোট, তাই ম্যাম বলা যাবে না। আচ্ছা বাদ দাও, খবর কত দূর? মেহরাব জেহরাইলের ইনভেস্টিগেশন কত দূর এগুলো? কাজে লাগিয়েছে আমাকে। এখনো অবধি যা যা জানতে পেরেছি সব কি জানিয়ে দেবো মেহরাবকে? না না, মেহরাবকে এখন কিচ্ছু জানানো যাবে না। এতদিন আমরা যেভাবে কাজ করে গিয়েছি ঠিক সেভাবেই মেহরাবের অগোচরে কাজ চালিয়ে যেতে হবে। সঠিক সময় হলে আমি নিজেই ওর সামনে যাব আর সবটা জানাবো। ঠিক আছে, যখন তুই চাইছিস না তখন ওকে কিছুই জানাবো না। কিন্তু মেহরাবকে এতটা হালকা ভেবে নেওয়া কি ঠিক হবে? মানে ও তো আমার কাছে আমার কাজের ব্যাপারে জানতে চাইবে, তখন কি বলবো আমি? সবটা বলার কোনো প্রয়োজন নেই, কিছু কিছু বলবো আর বাকিটা আমি দেখে নিব। আরেকটা কথা, নরিন খানের কি অবস্থা? নাভিদের কাছেই আছে নওরিন খান। এখনো অবধি কিছুই করেনি নাভিদ। কিন্তু নাভিদের এইভাবে চুপচাপ বসে থাকাটা কেন জানি মেনে নিতে পারছি না। কারণ মিস্টার নাবিল, নাভিদ আর ফাইজা যা প্ল্যান করেছিল, মেহরাব তাদের প্ল্যানে পানি ঢেলে দিয়েছে। সেখানে তারা কিছু না করে হাত গুটিয়ে বসে আছে। এটা কেন জানি মানতে পারছি না আমি। বড় কোনো ট্র্যাক তো বিছাচ্ছেই ওরা, তবে এখন কিছুই করা যাবে না। আগে দেখি ওরা কি কি করতে পারে, আর তারপর আমাদের মোক্ষম চালটা চালতে হবে। তুমি শুধু সবকিছু রেডি করে রেখো। ঠিক আছে। হুম, তাহলে এখন রাখি। বলেই কল কেটে দেয় মেয়েটি। আনা, তুই এখানে কি করছিস? আচমকা মেহরাবের কণ্ঠ পেয়ে আনিশা দ্রুত নিজের হাত দুইটা পেছনে নিয়ে যায়। আনিশাকে হাত দুইটা পেছনে নিতে দেখে মেহরাব তার কাছে যায়। আনিশা একটা শুকনো ঢোক গিলে মেহরাবের উদ্দেশ্যে বলে, আপনি এখানে এত সকাল সকাল উঠলেন যে? কিছু কি দরকার? মেহরাব বুঝতে পারছে যে আনিশা তার থেকে কিছু একটা লুকাচ্ছে, তাই মেহরাব বলে, হাতে কি তোর? আমাকে দেখে হাত দুইটা পিছনে নিলি যে? কি আছে আমাকে দেখা। আনিশা আমতা আমতা করে বলে, কিছু নেই তো, কিছু নেই। আপনি ভুল দেখেছেন। মেহরাব সন্দিহান দৃষ্টিতে আনিশার দিকে তাকিয়ে আছে। আনিশা তখন বলে, বললেন না তো আপনি এখানে কি করছেন? কিছু কি লাগবে আমায় বলুন, আমি দিচ্ছি। মেহরাব আনিশার একদম কাছে গিয়ে তার হাত দুইটা পেছন থেকে বের করে সামনে নিয়ে আসে, এটা দেখার জন্য যে আনিশা তার থেকে কি লুকাচ্ছে। আনিশার হাত দুইটা সামনে আনতেই মেহরাব দেখতে পায় তার হাতে টেরাবেকা ময়দার খামি। মেহরাব আনিশার হাত থেকে ময়দার খামিটা নিজের হাতে নিয়ে দেখতে লাগে। খামিটা দেখে বেচারা হাসি আটকাতে পারছে না, তাই মেহরাব জোরে জোরে হেসে ফেলে। মেহরাবকে হাসতে দেখে আনিশা তার হাত থেকে ময়দার খামিটা নিয়ে কিচেন কাউন্টারের ওপর রেখে আটা দিয়ে আবারও বেলতে শুরু করে। মেহরাব অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, আমার এই 28 বছরের জীবনে আজ অব্দি এতটা হাসিনি যতটা তোর ওই মানচিত্রের মতো রুটি দেখে এসেছি। তো আরো হাসুন, আমি কি বারণ করেছি? সিরিয়াসলি আনা, তুই এটা বানিয়েছিস? হ্যাঁ, আপনি হাসবেন বলেই আমি দেখাতে চাইছিলাম। অন্য কিছু রান্না করতে পারলেও এই রুটিটা আজ অব্দি বেলতে পারি না আমি। মেহরাব এবার গম্ভীর কণ্ঠে বলে, তোকে এইসব করতে কে বলেছে? আর মেয়েটারা কোথায়? কেউ বলেনি, আমি নিজেই করতে এসেছি। আর কালকে আপনি আমাকে অত সুন্দর একটা জায়গায় নিয়ে গেলেন, তাই ভাবলাম আপনাকে কিছু একটা বানিয়ে খাওয়ানোই যায়। তাই মেয়েদের থেকে শুনে জানতে পারলাম আপনি রুটি আর ঝাল ঝাল মাংস ভাজি খেতে খুব পছন্দ করেন। সেটাই বানাচ্ছিলাম। মাংস ভাজিটা হয়ে গিয়েছে, বাট রুটি বানাচ্ছিলাম, এটা হচ্ছিলই না। কতবার চেষ্টা করলাম, তাও গোলই হচ্ছে না। মেহরাব আইল্যান্ডের কাছে যেতেই নাকে ভেসে আসে সুস্বাদু খাবারের ঘ্রাণ। ঢাকনাটা তুলতেই দেখতে পায় একটা বাটিতে মাংস ভাজি রাখা আছে, যেটা বেশ সুন্দর করে সাজানো। শুধু মাংস ভাজি না, এর সাথে অন্য বাটির ঢাকনা খুলতেই দেখতে পায় বাটি ভর্তি ডিমের হালুয়া, বেশ কয়েকটা কাঠ সন্দেশ, সালাদ, এগ চিলি, যেগুলো সবই মেহরাবের পছন্দের খাবার। মেহরাব খাবারগুলো দেখে আনিশার দিকে তাকায়। আনিশা রুটি বেলার মনোযোগ দিয়েছে, কিন্তু কিছুতেই গোল হচ্ছে না। মেহরাব তার কাছে গিয়ে রুটি বেলার বেলুনটা হাতে নিয়ে আনিশাকে সরিয়ে দিয়ে নিজেই বেলতে শুরু করে। আপনি কেন রুটি বেলেছেন? আপনি পারেন নাকি এসব? মেহরাব কিছুই বলে না, একটা রুটি বেলে আনিশাকে দেখিয়ে বলে, দেখে নে কেমন গোল গোল হয়েছে।
তোর থেকে ভালোই রুটি বেলতে পারি। আনিশা রুটিটা দেখে তো অবাক হয়ে যায়। মেহরাব বেশ ভালোই রুটি বেলেছে, একদম গোল হয়েছে। আনিশা অবাক নয়নে মেহরাবের দিকে তাকিয়ে বলে, এই আপনি রুটি বেলা কোত্থেকে শিখলেন? আপনি কি কোনো শেফ ছিলেন? না হলে আমি মেয়ে হয়ে রুটি বেলতে পারি না, আর আপনি ছেলে হয়ে কিভাবে এত সুন্দর রুটি বেলছেন? মেহরাব আনিশার কথা শুনিয়ে তার দিকে তাকায়। আনিশা ভয়ে একটু পিছিয়ে যায়। কি বলতে কি বলে ফেলেছে সে। এই বজ্জাত লোকের মাথা ঠিক নেই। বলেছে যে তাকে মারবে না, কিন্তু যদি সত্যি দু ঘা মেরে দেয়। তাই এই লোকের থেকে দূরত্ব বজায় রাখাই শ্রেয় মনে করছে আনিশা। মেহরাব আনিশার কাছে এসে বলে, কোথায় লেখা আছে যে শুধু মেয়েরাই রান্নাবান্না করবে? ছেলেদের কি রান্নাবান্না করা বারণ? আনিশা মাথা এদিক ওদিক করে বলে, না, কিন্তু আপনি এত ভালো রুটি বেললেন কি, মানে কিভাবে শিখলেন? জীবনে বেঁচে থাকতে গেলে অনেক কিছুই শিখতে হয়, তাই এটাও শিখেছি। কিন্তু তার আগে এটা বল, এত কিছু তুই একা হাতে রান্না করেছিস? হুম। এত কিছু রাঁধতে পারিস তুই? হুম। সন্দেশও বানাতে পারিস? ওই শিখেছিলাম কিছু সন্দেশ বানানো, আর এই সন্দেশটা আমারও খুব পছন্দের, তাই ভাবলাম এটাই বানাই। আমি জানি যে এটা তোর পছন্দের, তাই ফ্রিজে তোর জন্য কিছু সন্দেশ আনিয়ে রেখেছিলাম। তুই ফ্রিজ চেক করিসনি? বাইরের বানানো সন্দেশের থেকে এটা খেয়ে দেখতে পারেন। যদি পছন্দ না হয় তাহলে আর কখনোই বানাবো না। মেহরাব কিছুক্ষণ চুপ থেকে আবারও রুটি বেলতে শুরু করে আর আনিশাকে বলে, রুটি সেঁকতে পারিস তো, নাকি আমি সেঁকে দেবো? না না, এটা আমি পারি। ঠিক আছে, তাহলে শুরু কর। আনিশা তাড়াতাড়ি চুলার উপর একটা তাওয়া বসিয়ে দেয়। তাওয়া গরম হতেই মেহরাবের বানানো রুটিগুলো সেঁকতে শুরু করে। বেশ কয়েকটা রুটি সেঁকে মেহরাবের হাতের ঘড়ির দিকে তাকায়। এখন বেলা 11টা বেজে গিয়েছে। আমি মেয়েটকে ডাকছি খাবারগুলো টেবিলে নিয়ে যাওয়ার জন্য। আনিশা মেহরাবের হাত ধরে তাকে থামিয়ে বলে, আমি নিয়ে যাচ্ছি, আপনি গিয়ে বসুন। আজকে আমি আপনাকে খাবার সার্ভ করবো। মেহরাব কিছু বলতে গিয়েও বলে না। সে আইল্যান্ডের ওপর থেকে এক চিলি আর মাংস ভাজির বাটি নিয়ে টেবিলের ওপর রাখে। আনিশা রুটির প্লেটটা নিয়ে আইল্যান্ডের কাছে এসে ডিমের হালুয়ার বাটিটা নিতেই যাবে, এমন সময় মেহরাব এসে ডিমের হালুয়ার বাটি আর সন্দেশের বাটিটা টেবিলে নিয়ে যায়। আনিশা এক হাতে সালাদ আর অন্য হাতে রুটির প্লেটটা নিয়ে আসে। মেহরাব চেয়ার টেনে বসে পড়ে। আনিশা মেহরাবের সামনের প্লেটটা ঠিক করে তাতে দুটো রুটি দেয়, সাথে মাংস ভাজি আর একটু সালাদ তুলে দেয়। একটা বাটিতে ডিমের হালুয়া আর অন্য বাটিতে 4টা সন্দেশ তুলে মেহরাবের সামনে রাখে। আনিশা একটু সাইডে গিয়ে দাঁড়ায়। মেহরাব চুপ করে বসে আছে, মুখে খাবার তুলছে না। তাই আনিশা বলে, কি হলো, খাচ্ছেন না কেন? তুই ওইখানে দাঁড়িয়ে কি করছিস? আমার পাশে বস। আমি একা একা খাবো নাকি? তুইও নিজের প্লেট রেডি কর। আপনি আগে খেয়ে নিন, তারপর আমি খাবো। আমি কি বলেছি? তাড়াতাড়ি আমার পাশে এসে বস। কিন্তু মেহরাব চেয়ার ছেড়ে উঠে আনিশার হাত ধরে নিজের পাশে বসায় আর নিজের প্লেট থেকে রুটি ছিঁড়ে একটু মাংস ভাজি নিয়ে আনিশার মুখে পুরে দেয়। আনিশা রুটি চিবিয়ে বলে, এটা আপনার প্লেট, আমাকে কেন দিচ্ছেন? মেহরাব কিছুই বলে না। সে রুটি ছিঁড়ে মাংস ভাজি নিয়ে নিজের মুখে পুড়ে নেয়। চাবাতে চাবাতে সে স্বাদ গ্রহণ করছে। এত সুস্বাদু খাবার সে আগে কখনোই খায়নি। এরপর এক চিলি দিয়ে একটু টেস্ট করে। নামের সাথে মিল রেখে বানিয়েছে আনিশা। সে বেশ ঝালঝাল হয়েছে, খেতেও খুব ভালো লাগছে। মেহরাব এমনিতেই ঝাল খাবার খেতে খুব ভালোবাসে। এতদিন সে কি খেতেও বুঝতেই পারেনি। কোনো ঝাল হতো না, কেমন একটা পানসে পানসে লাগতো খাবারগুলো। মেয়েটা বহুবার বানিয়ে দিয়েছে, কিন্তু আনিশার হাতে যেন জাদু আছে। এত ভালো বানিয়েছে না যে মন চাইছে সব খেয়ে ফেলতে। এ মেহরাব একবার নিজে খাচ্ছে তো একবার আনিশাকে খাইয়ে দিচ্ছে। আনিশা বারণ করছে, কিন্তু মেহরাব তো ছাড়ার পাত্র নয়। এমন করে মেহরাব 4টা রুটি খেয়ে ফেলেছে। এবার সে হাত বাড়ায় ডিমের হালুয়ার দিকে। হালুয়াটাও খুব সুস্বাদু হয়েছে। একবার নিজে খাচ্ছে তো আরেকবার আনিশাকে খাইয়ে দিয়েছে। সব কিছু খাওয়া শেষে মেহরাব একটা কাঠ সন্দেশ মুখে দেয়। সন্দেশটাও খুব সুন্দর হয়েছে। আনিশা ঠিকই বলেছে, বাইরের খাবার আর ঘরের তৈরি খাবারের স্বাদ কি এক হয়? মেহরাব সব কিছু খেয়ে উঠে পড়ে আর মেয়েটকে ডেকে সব কিছু ক্লিন করতে বলে। মেহরাব হাত ধুয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। কিছুক্ষণ পর সুন্দর করে রেডি হয়ে নিচে নামে। আনিশা সিঁড়ির কাছেই দাঁড়িয়েছিল। মেহরাব আনিশার কাছে এসে তার কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, রুমের ভেতরে বেশি খারাপ লাগলে মেয়েটকে ডাক দিবি। ম্যানশনের সাইডে একটা সুন্দর বাগান আছে, সাথে একটা ছোট লেক আছে। মেয়েদের সাথে সেখানে যাস, মন ভালো হয়ে যাবে। আর হ্যাঁ, পালানোর চেষ্টা করবি না। আমি যখন তোকে কথা দিয়েছি যে তোকে পাখির মতো উঠতে দেব, তখন সেটাই ঠিক, সেটা ঠিকই করব।
বলে আবারও আনিশার কপালে ঠোঁট ছোঁয়ালো। এরপর দ্রুত পায়ে বের হয়ে গেল। আনিশা মেহরাবের যাওয়ার দিকেই তাকিয়ে আছে। মেহরাবের এখনকার ব্যবহার ভালো, তবে তার আগের ব্যবহারগুলো, মেহরাবের আনিশাকে আঘাত করে বলা কথাগুলো এখনো আনিশা ভোলেনি। আনিশার চোখ দুইটা ভিজে আসে সেই দিন গুলোর কথা ভাবলে। সে বুঝতে পারছে না যে সে কি করবে। মেহরাবকে এত সহজে কি মাফ করা আনিশার পক্ষে আদৌ সম্ভব? কিছু কষ্ট একান্তই নিজের হয়, যেগুলো কাউকে না দেখানো যায় আর না বোঝানো যায়। আনিশার ক্ষেত্রেও তাই ঘটেছে। সে নিজের কষ্টগুলোকে না দেখাতে পারছে আর না বোঝাতে পারছে। আনিশা আর না ভেবে ধীর পায়ে উপরে চলে যায়। মেহরাব তার জন্য যেই রুমটা বরাদ্দ করে রেখেছে সেই রুমে গিয়েই আনিশা দরজা বন্ধ করে নিচে বসে পড়ে। আনিশা বাগানের এক কোণে মাটির উপর বসে বসে বেলি ফুলের মালা গাছে। মেহরাবের এই বাগানে হরেক রকমের ফুল রয়েছে। আনিশা কিছু বেলি ফুল কুড়িয়ে এনে মালা গাঁথতে বসেছে। আনিশা মালা গাঁথাতে এতটাই মগ্ন ছিল যে আশেপাশের কোনো কিছুতেই খেয়াল তার ছিল না। হঠাৎ করে আনিশার কোলের ওপর একটা ছোট্ট খরগোশের ছানা উঠে পড়ে। আচমকা এমন হওয়ায় আনিশা প্রথমে একটু ভয় পেয়ে যায়। তারপর নিজের কোলে তাকাতেই দেখতে পায় হালকা বাদামি রঙের একটা ছোট্ট খরগোশের ছানা। আনিশা ছানাটিকে দেখা মাত্রই তাকে হাতে নিয়ে নেয়। ছানাটির চোখগুলো একদম গাঢ় বাদামি বর্ণের। ছানাটি দেখতে অনেক কিউট ছিল। আনিশা সেই ছোট্ট খরগোশের ছানার সাথে খেলতে শুরু করে। ছানাটিও আনিশার সাথে তাল মেলাচ্ছে। দেখে মনে হচ্ছে ছানাটি আনিশাকে অনেক আগে থেকেই চেনে, একদম আনিশার সাথে মিশে গিয়েছে এই অল্প সময়ে। আনিশার থেকে পালানোর চেষ্টাও করেছে না, বরং সব সময় আনিশার কাছাকাছি থাকছে। আনিশা যে বেলি ফুলের মালাটা একটু আগে গেঁথেছিল সেটাই খরগোশ ছানাটিকে পরিয়ে দেয়। এরপর কোলে তুলে চুমু খেতে থাকে। ছানাটির বয়স কত হবে, 1 বা 2 মাসের, একদম ছোট্ট ছানাটি। আনিশার তো খুব পছন্দ হয়েছে। তখনই পেছন থেকে মেহরাব বলে ওঠে। নাম কি রাখবি ওর? মেহরাবের কণ্ঠ পেয়ে আনিশা ছানাটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে যায়। আনিশা ভেবেছিল যে হয়তো এই খরগোশের ছানাটি কোথাও থেকে পালিয়ে তার কাছে এসেছে, কিন্তু আনিশা এখন বুঝতে পারছে যে এটা মেহরাবেরই কাজ। মেহরাব আনিশার কাছে এসে দাঁড়ায় আর তার চুলগুলো ঠিক করতে করতে বলে। বাগানে এসে খাওয়া দাওয়া ভুলে পড়ে থাকলে চলবে? গোসলের পরে চুলগুলোও তো ঠিকঠাক মতো আঁচড়াসনি। বাগানটা খুব পছন্দ হয়েছে তোর? মেহরাবের কথা শুনে আনিশার মাথা নিচু করে বলে। হুম। আর এই বাচ্চাটাকে পছন্দ হয়েছে? কোকো। নাম কি রাখলি? সত্যি তো, ছানাটির নাম কি রাখা যায়? আনিশা তো এখনো ভাবেনি। আনিশা ছানাটিকে ভালো করে দেখতে লাগে, তারপর বলে। ওর নাম কোকো। কোকো? কোকো নাম কেন রাখলি? কারণ ওর চোখগুলো একদম গাঢ় বাদামি রঙের, যেটা অনেকটা চকলেটের মতো। আর চকলেট তো কোকোয়া বীজ থেকেই তৈরি হয়, তাই আমি ওর নাম রেখেছি কোকো। ভালো না? হুম, চল এবার ভেতরে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু এখনো কিছুই মুখে নিসনি। এভাবেই চললে হবে? বলেই মেহরাব আনিশার হাত ধরে ম্যানশনের ভেতরে নিয়ে যায়। ভেতরে এসে মেহরাব আনিশাকে নিয়ে ডাইনিং টেবিলের কাছে যায়। চেয়ার টেনে আনিশাকে বসিয়ে নিজেও তার পাশে বসে পড়ে। মেহরাব আগেই মেয়েটকে বলেছিল খাবার রেডি করতে, তাই মেয়েটও খাবার রেডি করে রেখেছিল। মেহরাব প্লেটে তরকারির সাথে ভাত মেখে 1 লোকমা ভাত আনিশার মুখে তুলে দেয়। আনিশা তো কোকোকে পেয়ে একদম ছোট্ট বাচ্চা হয়ে গিয়েছে। কোকো পেয়ে দিন দুনিয়ার ভুলে গিয়েছে। মেহরাব আনিশার মুখে খাবার দিচ্ছে আর আনিশা কোনো বাক্য ব্যয় ছাড়াই খেয়ে নিচ্ছে। আজকে আনিশা একদম পুরো প্লেট খালি করে দিয়েছে। বাহ, কোকোকে পেয়ে তো তোর ভালোই উন্নতি হয়েছে। যেই তুই এই প্লেটের অর্ধেক খাবারও খেতে পারিস না, সেই তুই আজকে পুরো প্লেট খালি করে দিয়েছিস। মেহরাবের কথায় আনিশা তার দিকে তাকায়, এরপর প্লেটের দিকে তাকায়। সত্যিই তো, সে পুরো প্লেট খালি করে দিয়েছে। মেহরাব হাত ধুয়ে এসে আনিশার হাত ধরে হলরুমে নিয়ে যায়। আনিশাকে সোফায় বসিয়ে নিজেও বসে পড়ে ল্যাপটপ নিয়ে। আনিশা মেহরাবের পাশে বসে আছে আর কোকোর সাথে খেলা করছে। হঠাৎ করে কোকো লাফ মেরে আনিশার কোল থেকে নেমে মেহরাবের কোলে উঠে পড়ে। মেহরাব খুব মন দিয়ে কাজ করছিল, তাই সে কোকোকে কিছুই বলে না। আনিশা বেশ ভয় পেয়ে গিয়েছিল, কারণ আচমকা কোকো মেহরাবের কোলে উঠেছে। মেহরাব যা রাগী, নিজের কাজে কেউ ব্যাঘাত ঘটালে তাকে তো আস্ত রাখবে না। আনিশা কোকোকে মেহরাবের থেকে নিতে যায়, কিন্তু কোকো তার কাছে ধরা না দিয়ে অন্যদিকে দিয়ে চলে যায়। আনিশা আবারও তাকে ধরার চেষ্টা করে, তবে সে পারে না, কারণ কোকো খুব ফাস্ট।
তার হাতের নাগালে আসছেই না। আনিশা আর কোনো উপায় না পেয়ে ধীরে ধীরে কোকোকে ডাকতে লাগে, যেন মেহরাবের কাজে কোনো ব্যাঘাত না ঘটে। কিন্তু কোকো তো আনিশার কোনো কথাই শুনছে না, বরং সে মেহরাবের হাত বেয়ে ঘাড়ে উঠতে চাইছে। আনিশা তো ভয়ে জমে গিয়েছে, তার হাত পা ভয়ে প্রচণ্ড কাঁপছে। মেহরাব যদি তার কোকোকে আছাড় মারে তাহলে কি হবে? এতটুকু একটা ছানা মেহরাবের আছাড় খেয়ে তো মরেই যাবে। একদিনেই আনিশার কোকোর প্রতি যা মায়া জন্মেছে, যদি কোকোর কিছু হয় তাহলে সে কিভাবে থাকবে? এদিকে কোকো একবার মেহরাবের হাতে উঠছে, একবার ল্যাপটপের ওপর লাফ দিচ্ছে, একবার মেহরাবের কাঁধে উঠছে, তো একবার মেহরাব এখনও কোকোকে কিচ্ছু বলছে না। কোকো লাফালাফি করতে করতে হঠাৎ করে পিছলে পড়ে যেতেই নেবে, ঠিক তখনই মেহরাব তাকে ধরে ফেলে। আরেকটুর জন্য আনিশার জান বের হয়নি। আনিশা তো পুরো কেঁদেই ফেলেছে। সে মেহরাবের হাত থেকে কোকোকে কোলে নিয়ে কাঁদতে লাগে। মেহরাব আনিশার থেকে কোকোকে ছিনিয়ে নিয়ে কিছুটা ধমকে সুরে বলে, কোকো এত দুষ্ট কেন তুমি বাবা? দেখছো না তোমার পাপা কাজে ব্যস্ত আছে, তাও দুষ্টুমি করছো। একদম মাম্মামের মতো হয়েছো, তাই না? সারাদিন ছটফট করে বেড়াও, একটু ওকে চুপ করে মাম্মামের কোলে থাকা যায় না? বলে মেহরাব আবারও কোকোকে কোলে নিয়ে আদর করতে থাকে, যেটা দেখে আনিশা বেশ অবাক হয়ে যায়। কারণ কোকো মেহরাবের কাজের ব্যাঘাত ঘটালো, অথচ মেহরাব তাকে কিছু না করে শুধু হালকা ধমকে আদর কষে। মেহরাব আনিশার দিকে তাকিয়ে দেখে যে আনিশার চোখ মুখ লাল হয়ে আছে, বেচারি কান্নাই করে ফেলেছিল। মেহরাব কোকোকে আনিশার কোলে দিয়ে বলে, যেমন মা তার তেমন ছেলে, দুজনেই চঞ্চল। যা ওকে নিয়ে রুমে যা। মেহরাবের কথা শুনে আনিশা কোকোকে নিয়ে রুমে চলে যায়। রুমে গিয়ে আনিশা আবারও কোকোর সাথে খেলতে শুরু করে। আর কতদিন অপেক্ষা করতে হবে বলো তো নাভিদ? তুই ঠিক বলেছিলি, আর 2 দিন অপেক্ষা করতে। 2 দিন তো চলেই গেল। নাভিদ সিগারেটের ধোঁয়া ওড়াতে ওড়াতে চেয়ারে হেলান দিয়ে পায়ের ওপর পা তুলে বসে আছে। নাভিদকে এত নর্মাল থাকতে দেখে মিস্টার নাবিল আরও রেগে যান আর বলেন, কিরে, তোকে আমি কিছু বলেছি তো নাকি? কথার কোনো উত্তর দিচ্ছিস না কেন? এই, তোর কি কোনো চিন্তাই নেই? হ্যাঁ, ওই মেহরাব আমার মেয়েটাকে ওইভাবে মেরে হসপিটালে পাঠালো, তাও ওই ছেলেটাকে কিছুই করতে পারলাম না তোর বারণের জন্য। আসলে কি বলতো, ফাইজা তো আর তোর নিজের মেয়ে না, তাই ওর ব্যাপারে তুই এতটা খামখেয়ালি। নিজের মেয়ে হলে কি এভাবে বসে থাকতে পারতি? কখনোই পারতি না। নাভিদ এবার উঠে দাঁড়ায় আর চিৎকার করে বলে, কে বলেছে যে ফাইজা আমার মেয়ে নয়? ফাইজা আমারই মেয়ে, আমার নিজের রক্ত। নাভিদের কথা শুনে মিস্টার নাবিল অবাক হয়ে যান। তিনি বলেন, মানে কি বলতে চাইছিস তুই? যা বলেছি সব ঠিক বলেছে। ফাইজা আমার আর কাবেরীর সন্তান। হ্যাঁ, ও আমাদের একমাত্র মেয়ে। আমি ফাইজার বাবা, তুমি নও। মিস্টার নাবিল ধপ করে সোফায় বসে পড়েন। নাভিদ যা বলছে তা তার মাথার উপর দিয়ে যাচ্ছে, তিনি কিছুই বুঝতে পারছেন না। নাভিদ আবারও বলা শুরু করে, ভাই, তুমি সবসময় নিজের সন্তানের প্রতি খামখেয়ালি ছিলে। সেদিন যখন বাবির লেবার পেইন উঠেছিল, সেদিন আমি একা ছিলাম। কাবেরীও অসুস্থ ছিল। তোমাকে আমি অনেক কল করেছিলাম, কিন্তু তুমি নিজের কাজেই ব্যস্ত ছিলে। এতটাই ব্যস্ত ছিলে যে ফোন ধরারও সময় তোমার কাছে ছিল না। উপায় না পেয়ে আমি কাবেরীকে নিয়েই ওই অবস্থায় হসপিটালে যাই। বাবিকে ওটিতে ঢোকানো হয়। তখন ছোট্ট ফারদিন কিছুই বুঝতো না। মায়ের এমন অবস্থা দেখে কেঁদেই যাচ্ছিল। ওদিকে হঠাৎ করেই কাবেরীরও লেবার পেইন ওঠে। ওকেও ওটিতে নেওয়া হয়। আমি দিক বেদিক হয়ে পাগলের মতো ছুটেছি। তোমাকে 1000বার ফোন করেছি, কিন্তু তুমি শেষে ফোন সুইচ অফ করে দিলে। বাবি মৃত বাচ্চা প্রসব করেছিল। এদিকে কাবিলের অবস্থা খুব খারাপ ছিল। ডাক্তার বলেছিলেন যে কোনো একজনকে বাঁচানো যাবে। আমি কোনো ডিসিশন নিতে পারছিলাম না। তখন ডাক্তার আমাকে শেষবারের মতো কাবেরীর সাথে দেখা করতে ভেতরে নিয়ে যান। কাবেরীর শেষ ইচ্ছা ছিল বাচ্চাটাকে বাঁচানোর, কারণ ও জানতো ওর হাতে আর বেশি সময় নেই। ও আমাকে হাত জোর করে বলেছিল আমি যেন বাচ্চাটাকে তোমার বাচ্চা হিসেবে পরিচয় দেই। কাবেরী শুনেছিল যে ভাবির বাচ্চাটা মারা গিয়েছে। ভাবির এই বাচ্চাটাকে নিয়ে অনেক আশা ছিল, তাই এটাই কাবেরীর শেষ ইচ্ছা ছিল। কাবেরীকে সারা জীবন আমি কিচ্ছু দিতে পারিনি, তাই ওর শেষ ইচ্ছাটাও আমি মুখ বুঝে মেনে নিয়েছিলাম। ফাইজা জানে যে ওর মা ওকে জন্ম দিতে গিয়ে মারা গিয়েছে। কথাটা একদিক দিয়ে যেমন সত্যি, অন্য দিক দিয়ে তেমন মিথ্যা। কারণ ভাবি তো বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়নি। উনি তো মারা গিয়েছিলেন ক্যান্সারে। লাস্ট স্টেজ ছিল ওনার। তবে তুমি ওনার স্বামী হয়ে কিছুই জানতে না। আর আমি ইচ্ছে করে তোমাকে জানিনি। যেই স্বামী নিজের স্ত্রীর ব্যাপারে কোনো খবরই রাখে না, তার জানারও কোনো অধিকার নেই যে কেন তার স্ত্রী মারা গিয়েছে।
বাবি ক্যান্সারে মারা গেল, কাবেরী তো ফাইজাকে জন্ম দিতে গিয়েই মারা গিয়েছিল। আর কাবেরী তো ফাইজার জন্মদাত্রী মা। কিন্তু এই কথাটা ফাইজা জানে না। আমি কোনোদিনও চাইনি এই সত্যিটা সামনে আসুক। এতে যেমন তুমিও কষ্ট পাবে, তেমন ফাইজাও কষ্ট পাবে। তুমি কখনই ফাইজা বা ফারদিনের ঠিকমতো খেয়াল রাখতে পারোনি। যখন ফাইজার জ্বর আসতো, ও তোমাকে খুঁজতো, সবসময় ড্যাড ড্যাড করতো। তখন আমার খুব কষ্ট হতো, কারণ আমার নিজের সন্তানই আমার সামনে অন্য কাউকে ড্যাড বলছে। কিন্তু আফসোস, ওর ড্যাড কখনই ওর বিপদে ওর পাশে থাকেনি। কিন্তু ওর বাবা সব সময় ওর পাশে ছিল, আছে আর থাকবে। শুধু ফাইজা নয়, ফারদিনকেও কখনই আমি পর করে দেখিনি। ওকে সব সময় আমি নিজের ছেলের মতো করে রেখেছি। যখন ওর স্কুলে প্যারেন্টস মিটিং হতো, তুমি তো কোনোদিনও সেখানে প্রেজেন্ট থাকতে না। আমি ওর গার্ডিয়ান হয়ে সেখানে উপস্থিত থাকতাম। ভাই, এত কিছু করেছি আমি তোমাদের জন্য, তবুও তুমি আমাকেই ভুল বুঝলে? আমি তোমার নিজের ভাই, আমার উপর কি তোমার একটুও ভরসা নেই? এত কিছু হয়ে গিয়েছে অথচ আমি কিছুই জানতাম না। জানবে কিভাবে? তুমি তো সবসময় নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, কখনো ছেলে মেয়েগুলোর দিকে ভালো করে তাকিয়েও দেখোনি। তাই যখন ওদের দিকে তাকাওনি, আমাকে সবটা সামলাতে হয়েছে। তাহলে এখনও আমাকেই সবটা সামলাতে দাও, সময় আসলে সবটা হয়ে যাবে। আমার এত বছর প্রতিশোধ আমি ঠিকই নিয়ে নেব। আমার কাজের ভেতরে তুমি অন্তত আর নাক গলিও না। শুধু যেইটুকু কাজ তোমাকে করতে বলেছি সেইটুকু করো। বলেই নাভিদ রুম থেকে বের হয়ে যায়। মিস্টার নাভিদ এখনও সোফায় বসে আছেন। জীবনে কত বড় ভুল তিনি করেছেন। নিজের স্ত্রীর মৃত্যুর সময় ও তার পাশে থাকতে পারেননি। শেষবারের মতো নিজের ভালোবাসার মানুষটিকে দেখতে পারেননি। আনিশা বেডের উপর শুয়ে শুয়ে কোকোর সাথে খেলা করছে। এখন তার দিন দুনিয়ায় এই কোকোই। মেহেরাব আনিশার রুমের দরজার সাথে হেলান দিয়ে দুহাতে বুকে গুজিয়ে দাঁড়িয়ে আছে আর তাদের দুজনকে দেখছে। কোকোকে পেয়ে তো আমাকে ভুলেই গিয়েছিস তুই, আনা। দিস ইজ নট ফেয়ার। কোকোকে তো দেখছি তার আগের জায়গায় রেখে আসতে হবে, না হলে তো আমার আনা আমাকে পাত্তাই দেবে না। বলতে বলতে মেহেরাব বেডের ওপর গিয়ে বসে। মেহেরাবকে আসতে দেখে আনিশা শোয়া থেকে উঠে বসে আর কোকোকে কোলে নিয়েই বলে, না না, কোকো কোথাও যাবে না। কোকোকে ছাড়া আমি থাকতে পারবো না। মেহেরাব আনিশার থেকে কোকোকে খপ করে কেড়ে নিয়ে নিজের কোলে নেয় আর বলে, কোকো বেটা, তুমি সারাদিন তোমার মাম্মামের কাছে থাকলে তোমার মাম্মাম তো তোমার পাপাকে চোখে দেখতেই পাবে না। তুমি যাও তো বাবা ওই আন্টিটার সাথে, পরে আবার আসবে কেমন? বলেই মেহেরাব কোকোকে নিয়ে একজন মেয়েদের হাতে তুলে দেয়। মেয়েটি কোকোকে নিয়ে চলে যেতেই মেহেরাব রুমের দরজা বন্ধ করে দিয়ে বেডে এসে বসে। মেহেরাব বসতেই আনিশা বলে ওঠে, আপনি কোকোকে রুম থেকে বের করে দিলেন কেন? কোকো পেয়ে আমাকে ভুলে গেছিস, তাই ওকে ওর রুমে পাঠিয়ে দিলাম। ওর রুম মানে? ও তো আমার সাথে থাকবে। এই, আপনি আমার কোকোকে কোথায় রেখে আসলেন? নিয়ে আসুন ওকে। কোকোকে ছাড়া আমি থাকবো না। আর তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না, আর তাছাড়াও ওকে এখন নিয়ে আসা যাবে না। আর বেচারা ছোট্ট একটা বাচ্চা, ওকে কি একটু ঘুমাতেও দিবি না? হ্যাঁ, সারাদিন তো নিজেও ঘুমাসনি, আর বেচারাকেও ঘুমাতে দিসনি। আপনি কোকোকে নিয়ে আসুন। পারবো না, কোকোকে নিয়ে আসুন না। আমি ওকে আনতে পারবো না। শেষবারের মতো বলছি, ওকে নিয়ে আসুন। পারবো না বললাম তো। ঠিক আছে, আপনাকে আনতে হবে না, আমি নিজেই ওকে আনতে যাচ্ছি। বলেই আনিশা যেই উঠতে যাবে অমনি মেহেরাব তার হাত ধরে বেডে ফেলে দেয় আর তার দিকে ঝুঁকে স্লো ভয়েসে বলে, কোকোকে এখন আনা যাবে না। এখন কোকোর মাম্মাম আর পাপা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। আনিশা মেহেরাবকে নিজের ওপর থেকে সরিয়ে বলে, কথাটা আপনি ভুল বললেন। ভুল বললেন আপনি, মিস্টার মেহরাব। আমি তো আপনার স্ত্রী নই, রক্ষিতা। আমি তো আপনার রক্ষিতা, আর আমি যদি ওর মাম্মা হই তাহলে আপনি ওর পাপা নন। বলে আনিশা আবারও উঠতে নিলেই মেহেরাব তাকে আটকে ফেলে। মেহেরাব আনিশাকে বলেন, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি আপনার কোনো কথাই শুনতে চাই না, ছাড়ুন আমায়। আনা, একদমই জেদ করবি না, আমি যা বলছি চুপচাপ শোন। হাতটা ছাড়ুন না আমার। আমি বললাম না আমি কিছুই শুনতে চাই না, হাত ছাড়ুন। আনা, আমার কথা। মেহরাব আর কিছু বলার আগেই হঠাৎ করে মেহরাবের ফোন বেজে ওঠে। মেহরাব আনিশাকে ছেড়ে দিয়ে ফোনটা কানে ধরতেই আনিশা তাড়াতাড়ি বেড থেকে নেমে দৌড়ে দরজার কাছে যায় আর দরজা খুলে রুম থেকে বের হয়ে যায়। কালকে থেকে রমজান মাস শুরু হবে। আনিশা সব কিছুর প্রস্তুতি নিচ্ছে। প্রতিবারই সে রোজা রাখে, এবারও তার কোনো ব্যতিক্রম হবে না। কিন্তু এবারের রমজান মাসটা একটু ভিন্ন। আনিশা চুপ করে বেডের উপর বসে আছে, তার সামনেই কোকো বল নিয়ে খেলছে।
মেহরাব এখনো ম্যানশনে ফেরেনি। এদিকে ঘড়ির কাঁটা তো থেমে নেই, রাত 1টা বাজতে চলল, কিন্তু মেহরাবের কোনো খোঁজই নেই। আনিশার কাছে তো ফোনও নেই যে মেহরাবের খোঁজ নেবে। আনিশার চিন্তাও হচ্ছে খুব, আবার ঘুমও আসছে। আনিশা কোকোর খেলা দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে গিয়েছে টেরই পায়নি। রাত এখন 3টে বাজে। মেহরাব একটু আগেই ম্যানশনে ফিরেছে। আজকে তার কাজের প্রচুর চাপ ছিল। তার এলাকার বার্ডার দিয়ে অবৈধভাবে নারী পাচার হওয়ার কথা ছিল। সেই অনুযায়ী মেহরাব তার লোক নিয়ে সেই জায়গায় পৌঁছেও গিয়েছিল, তবে ভুল ইনফরমেশনের জন্য তারা ঠিক জায়গায় পৌঁছতে পারেনি। মেহরাব ভালো করেই জানে যে এই সব কিছু তার লোকেদের মধ্যেই কারোর কাজ, আর তার লোকেদের মধ্যেই কোনো স্পাই আছে যে তাকে বাধা দিতেই এই কাজ করেছে। তবে মেহরাবও কম যায় না। এই পুরো শহরে তার লোক জালের মতো বিছানো আছে, সেজন্য সঠিক সময়ে সে পৌঁছতে পেরেছে আর মেয়েগুলোকেও উদ্ধার করতে পেরেছে। সারাদিন এইসব নিয়ে ছোটাছুটি করতে করতে শরীর বেশ ক্লান্ত হয়ে গিয়েছে। মেহরাব ফ্রেশ হয়ে আনিশার রুমে যায়। আনিশার রুমের লাইট জ্বলছে, দরজাটাও খোলা। বাইরে থেকে মেহরাব মনে করেছে যে আনিশা হয়তো এখনও জেগে আছে। মেহরাব ভেতরে গিয়ে দেখতে পায় আনিশা বেডের উপর এলোমেলো হয়ে ঘুমোচ্ছে, আর তার ঠিক হাতের কাছে কোকো গুটিসুটি বেড়ে ঘুমোচ্ছে। মেহরাব দুজনকে দেখে মুচকি হাসে। মেহরাব কোকোকে নিয়ে রুমের এক কোণে গ্লাস দিয়ে ঘেরা ছোট্ট ঘরের মধ্যে রেখে আসে। এরপর আনিশার কাছে এসে তাকে কোলে নিয়ে ঠিক করে শুইয়ে দেয়। আনিশাকে শুইয়ে দিয়ে মেহরাব লাইট অফ করে আনিশার পাশে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। হঠাৎ করেই আনিশা জেগে যায়। ঘড়ির কাছে একটু একটু আলো জ্বলছে, সেখানে তাকাতেই দেখতে পায় 4টা বাজে। আনিশা তড়িঘড়ি করে উঠতে নিলেই বুঝতে পারে যে মেহরাব তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। আনিশা মেহরাবকে ডাকতে শুরু করে। কিছুক্ষণ ডাকার পর মেহরাব চোখ মেলে তাকায়। মেহরাবের চোখগুলো লাল হয়ে আছে, ঘুম হয়নি সারাদিনে, তাই হয়তো এমন লাল হয়ে আছে। এই যে শুনছেন, উঠুন, তাড়াতাড়ি উঠুন, সেই টাইম শেষ হয়ে যাচ্ছে। উঠুন, রোজা রাখবেন না? মেহরাব ঘুম ঘুম কণ্ঠে বলে। কি হয়েছে? এই রাতের বেলায় ডাকছিস কেন? আরে উঠুন, রোজা রাখবেন না? না। না বললেই হবে? উঠুন, তাড়াতাড়ি টাইম শেষ হয়ে যাচ্ছে, তো উঠুন। না, উঠবো না, ঘুমাতে দে। আপনি না উঠলে আমি আপনাকে ঘুমোতে দেবো না, উঠুন। আনিশা বারবার মেহরাবকে ডেকেই যাচ্ছে, কিন্তু মেহরাব উঠছে না। এদিকে সেহরির সময়ও শেষ হয়ে আসে। আপনি যদি রোজা না রাখেন তাহলে আমি কিন্তু আপনার কাছে থাকবো না, আপনাকে ছেড়ে অনেক দূর চলে যাব। আপনি হাজার ডাকলেও আর আসবো না। আনিশার এই একটা কথাই যথেষ্ট মেহরাবকে ঘুম থেকে জাগানোর। মেহরাব ফট করে চোখ খুলে ফেলে। এই কয়দিনে আনিশা এইটুকু বুঝে গিয়েছে যে তাকে ছাড়া মেহরাবের চলবে না। তাই তো আনিশাও নিজের মোক্ষম চালটা চালো। মেহরাব উঠে ওয়াশরুমে চলে যায়, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসে। মেহরাবের যাওয়ার পর আনিশাও যায়। মেহরাব ওয়াশরুমে থাকাকালীন আনিশা মেয়েদের সব কিছু রেডি করতে বলেছিল। এই রান্নাগুলো আনেশাই করেছিল। রাতে সবকিছু রান্না করে রেখেছিল, যা যা মেহরাবের পছন্দ সবকিছু। মেহরাব আনেশার সাথে একটা কথাও না বলে নিচে চলে আসে, চেয়ার টেনে বসে খেতে শুরু করে। আনেশা প্রথমে একটু অবাক হয়, কারণ এই কয়দিনে মেহরাব তাকে আগে না খাইয়ে নিজে খায়নি, কিন্তু আজকে আনেশাকে না খাইয়ে নিজেই খেতে বসেছে। আনেশাও ব্যাপারটাকে অতটা আমলে না নিয়ে খেতে শুরু করে। মেহরাব তাড়াতাড়ি খেয়ে রুমে চলে যায়। আনেশাও খাওয়া শেষ করে রুমে চলে যায়। মেহরাব বেডের ওপর কোকোকে নিয়ে বসে আছে। একটু পরই আজান দেবে। আনিশা ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে মেহরাবকে বলে। বসে আছেন যে, যান তাড়াতাড়ি অজু করে আসুন, আজান দিয়ে দেবে একটু পর। মেহরাব কোনো কথা বলে না, তাই আনিশা আবারও বলে। কি হলো, যান। মেহরাব এবার উঠে দাঁড়ায় আর আনিশার একদম কাছে এসে তার দুবাহু চেপে ধরে বলে। তখন তুই কি বলছিলি যেন, আরেকবার বল। আমাকে ছেড়ে অনেক দূরে চলে যাবি? এত দূরে চলে যাবি যে আমি হাজার হাজার ডাকলেও আর ফিরবি না, তাই না? ছাড়ুন, লাগছে আমার। না, ছাড়বো না। আগে বল, কেন বললি এই কথা? তুই জানিস না আমি তোকে ছাড়া থাকতে পারি না, তাহলে কেন বললি এই কথা? আরে হাত ছাড়ুন, লাগছে আমার। মেহরাবকে এত জোরে জোরে কথা বলতে দেখে কোকো বেডের উপর থেকে লাফ দিয়ে নেমে আসে আর মেহরাবের পায়ের কাছে এসে হাত দিয়ে আঁচড়াতে থাকে। হয়তো সে বলতে চাইছে যে তার মাকে যেন ছেড়ে দেয়, তার মায়ের কষ্ট হচ্ছে। মেহরাবও বুঝতে পারে যে আনিশার কষ্ট হচ্ছে। আনিশার চোখ জোড়া পানিতে টলমল করছে। মেহরাব আনিশাকে ছেড়ে দিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে আর বলে। তোকে না বলেছি এইসব কথা আর বলবি না? তাও কেন শুনিস না? আমি তোকে ছাড়তে পারবো না। তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, বল। মেহরাব আনিশাকে এত শক্ত করে চেপে ধরেছে যে আনিশার দম বন্ধ হয়ে আসে। তাই আনিশা বলে।
আচ্ছা যাবো না, এখন তো ছাড়ুন, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। মেহরাব আনিশাকে ছেড়ে দেয়। আনিশা মেহরাবের দিকে তাকাতেই দেখতে পায় মেহরাবের চোখগুলো ছলছল করছে। আনিশা কথা ঘোরানোর জন্য বলে, আচ্ছা এবার তাহলে অজু করে আসুন, নামাজ পড়বেন না? হুম। বলেই মেহরাব ওয়াশরুমে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর অজু করে বের হয়ে আসে। মেহরাব অজু করে এসে দেখে আনিশা জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছে। মেহরাবও একটা জায়নামাজ বিছিয়ে আনিশার পাশে দাঁড়িয়ে পড়ে। নামাজ পড়ে আনিশা কোরআন শরীফ নিয়ে বসে। আনিশা কোরআন তেলাওয়াত করছে আর মেহরাব তার পাশেই বসে বসে শুনছে। আনিশা কোরআন পড়া শেষ করে মেহরাবের দিকে তাকায়। মেহরাব এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল। আনিশা কিছু না বলে উঠতে নিলেই মেহরাব বলে, এত ভালো তেলাওয়াত করতে পারিস, কোথা থেকে শিখলি? আনিশা মেহরাবের দিকে ঘুরে বলে, নীলিমা আন্টি শিখিয়েছিলেন। নীলিমা হলো সেই মহিলা যাকে আনিশার খেয়াল রাখার জন্য মেহরাব রেখেছিল। এ তেলাওয়াত করতে পারেন না? না, পারি না। তা পারবেন কিভাবে? কোনোদিন তো মনে হয় সব করেও কোরআন শরীফ ছুঁয়ে দেখেননি। আর দেখবেনই বা কিভাবে? এই এত বড় একটা মেনশন, একটাও কোরআন শরীফ ছিল না, আমাকেই বাড়ি থেকে আনাতে হয়েছে। একটা মানুষ সবকিছু নাই পারতে পারে। তাই তো। ওইসব পারবেন কিভাবে? সারাদিন তো মারামারি, কাটাকাটি, খুন খারাপি করে বেড়ান, কোরআন শেখার তো সময় আপনার হয়ে ওঠে না। মেহরাব এবার উঠে দাঁড়ায় আর আনিশার কাছে গিয়ে বলে, হ্যাঁ, মারামারি কাটাকাটি খুন খারাপই করি। তো তোর কি? বেশি জ্ঞান না দিয়ে নিজের কাজ কর। বড় এসেছে আমাকে জ্ঞান দিতে। হ্যাঁ। বলে মেহরাব জায়নামাজ গুটিয়ে রুম থেকে বের হয়ে যায়। আনিশা মেহরাবের যাওয়ার দিকেই তাকিয়ে থাকে। আনিশা কোকাকে কোলে নিয়ে চুপ করে বসে আছে জানালার পাশে। আসরের নামাজ শেষ করে জানালার পাশে বসে বসে কিছু আমল কষে। মেহরাব সেই যে সকালে বের হয়েছিল এখনও ফেরেনি। আনিশা বুঝতে পারছে যে সকালের কথাগুলোর জন্যই হয়তো মেহরাব রাগ করেছে তার উপর। আনিশা নিজের কাজ শেষ করে নিচে যায়। কিচেনে গিয়ে ইফতারের জন্য সবকিছু রেডি করতে শুরু করে। কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে। আনিশা একবার ঘড়ির দিকে তাকায়, ঘড়িতে এখন 5:15 বাজছে। মেহরাবের এখনও আসার নাম গন্ধ নেই। আনিশা ইফতারগুলো রেডি করে টেবিলের উপর সুন্দর করে সাজাতে শুরু করে। আনিশার টেবিল সাজাতে সাজাতে মেহরাব ও ম্যানশনে ফিরে আসে। ম্যানশনে ফিরেই কোনো দিকে না তাকিয়ে মেহরাব সিঁড়ি দিয়ে গট গট করে হেঁটে নিজের রুমে চলে যায়। আনিশা পেছন থেকে অনেকবার ডেকেছে, কিন্তু মেহরাব শোনেনি। এইদিকে ইফতারের আর মাত্র 10 মিনিট বাকি আছে। মেহরাবকে ওইভাবে সিঁড়ি দিয়ে উপরে যেতে দেখে আনিশা বুঝতে পারে যে মেহরাব এখনও সকালের বিষয় নিয়ে রেগে আছে। সেই লোককে নিয়ে আর পারা যায় না, বাচ্চাদের মতো রাগ করে বসে আছে। আমাকে বলে আমি নাকি জেদি, তাই উনি কি? উনি মনে হয় জেদি না। নিজে জেদ দেখালে কিছু না, আর আমি দেখালেই দোষ। আনিশা 2টা প্লেট সুন্দর করে সাজায়। একটা প্লেট আর পানি এবং শরবতের গ্লাস ট্রেতে নিয়ে একজন মেয়েটকে বলে, আমি এই ট্রে উপরে নিয়ে যাচ্ছি, আপনি অন্য ট্রেটা নিয়ে আসুন। আচ্ছা ম্যাম। আর একটা কথা, আপনাদের ইফতার গুলো রেডি আছে, সবাই খেয়ে নেবেন। জি ম্যাম। বলেই আনিশা ট্রে নিয়ে মেহরাবের রুমের দিকে পা বাড়ায়। আনিশার পিছু পিছু সেই মেয়েরও যায় ট্রে হাতে নিয়ে। মেহরাবের রুমের দরজাটা হালকা একটু ভেড়ানো ছিল। আনিশা দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে ট্রেটা সেন্টার টেবিলের উপর রেখে দেয়। রুমটা একদম অন্ধকার করে রেখেছে মেহরাব। এমনিতেই মেহরাবের রুমটা কালো থিমের, তাই লাইট না জ্বালালে অন্ধকার অন্ধকার লাগে। আনিশা হাত দিয়ে সুইচ বোর্ডের কাছে যায়। মেয়ের আরেকটি ড্রেস সেন্টার টেবিলের ওপর রেখে চলে গিয়েছে। আনিশা লাইট অন করতেই দেখতে পায় মেহরাব চোখের ওপর হাত রেখে শুয়ে আছে। আনিশা সেন্টার টেবিল থেকে মেহরাবের খাবারটা নিয়ে এগিয়ে আসে মেহরাবের দিকে। বেডসাইড টেবিলের উপর ট্রেটা রেখে মেহরাবের পাশে বসে আর নরম কণ্ঠে ডাকতে শুরু করে মেহরাবকে। এই যে শুনছেন, উঠুন, ইফতারের সময় হয়ে যাচ্ছে তো। উঠুন উঠুন, তাড়াতাড়ি উঠুন। আনিশার ডাকে মেহরাব কিছু বলে না, তাই আনিশা আবারও ডাকতে শুরু করে। কি হলো, উঠুন। সকালের বিষয় নিয়ে এখনো রেগে আছেন? আচ্ছা আমি সরি, আর কখনো এভাবে বলবো না আমি, এবার উঠুন। সময় হয়ে যাচ্ছে তো, সারাদিন রোজা রেখে বাইরে বাইরে ঘুরে বেরিয়েছেন, এখন ইফতারের সময় হয়ে যাচ্ছে, কিছু না খেলে শরীর খারাপ করবে তো, উঠুন। মেহরাব চোখের ওপর হাত রেখেই বলে, আমার শরীর নিয়ে তোকে অত ভাবতে হবে না। যা এখান থেকে, আমি কিছু খাবো না। তা বলে কিভাবে হবে? হ্যাঁ, ইফতারের আর বেশি সময় নেই, তাড়াতাড়ি উঠুন, অজু করে আসুন, ইফতার করে নামাজ পড়তে হবে, যান তাড়াতাড়ি যান। আমি যাব না, বললাম না। আমার চোখের সামনে থেকে সর। বিরক্ত করিস না। রাগ উঠে গেলে আজ আর বাঁচবি না। একদম মেরে তক্তা বানিয়ে দেব। সে আপনার যা ইচ্ছা তাই করুন, কিন্তু ইফতারের সময় হয়ে যাচ্ছে। বললাম না, যা এখান থেকে।
কিছু বলি না দেখে সাহস বেড়ে গিয়েছে তোর, তাই না? হুম, বেড়ে গিয়েছে। নিন, উঠুন এবার। মেহরাব আর কোনো কথাই বলে না, চুপ করে শুয়ে থাকে। এইদিকে ইফতারের আর মাত্র 2 মিনিট বাকি আছে। আনিশা আর উপায় না পেয়ে মেহরাবের হাত ধরে টেনে তোলে। হঠাৎ করে হাত ধরে টেনে তোলায় মেহরাবের মেজাজটা আরও খারাপ হয়ে যায়। একেই তো সে আনিশার উপর রেগেছিল, আর এখন তো আরও বেশি রেগে গিয়েছে। মেহরাব হাত তুলে আনিশাকে মারতেই যাবে, এমন সময় আনিশা তার হাত ধরে ফেলে আর বলে, আগে ইফতারটা করে নিন, সময় হয়ে গিয়েছে তো। ইফতার করে নামাজটা পড়ে যা করার করবেন, মারবেন, কাটবেন নাকি খুন করবেন, যা মন চাচ্ছে তাই করবেন। আমি একদমই বাধা দিব না, কেমন? বলে আনিশা মেহরাবের হাতে শরবতের গ্লাসটা ধরিয়ে দিয়ে নিজে উঠে ট্রে থেকে নিজের শরবতের গ্লাসটা নিয়ে এসে মেহরাবের সামনে বসে। ঘড়ির দিকে তাকাতেই দেখতে পায় ইফতারের সময় হয়ে গিয়েছে। দূর থেকে আজানের ধ্বনি ভেসে আসে। আনিশা বিসমিল্লা বলে শরবতটা খেয়ে নেয়। মেহরাবও শরবত খেয়ে নেয়। এরপর কিছু ফল মুখে দিয়ে আনিশা উঠে নিজের রুমের দিকে পা বাড়াতেই মেহরাব তার হাতটা ধরে ফেলে আর বলে, শুধু শরবত আর ফল খেয়েই তোর ইফতার হয়ে গেল? এতটুকুতে কি পেট ভরবে? সারাদিন রোজা রেখে এতটুকু খেলে তো শরীর খারাপ করবে। আর কোথায় যাচ্ছিস তুই? নামাজ পড়তে যাচ্ছি। তাছাড়াও পেটটা তো একটু খালি রাখতে হবে, তাই না? আপনার মারও তো খেতে হবে। বলেই মৃদু হাসি দিয়ে আনিশার রুম ত্যাগ করে। মেহরাব আনিশা যাওয়ার দিকেই তাকিয়ে আছে। মেহরাব হালকা হেসে বলে ওঠে, এই মেয়েকে নিয়ে আর পারি না, রাগ করে থাকতেই পারলাম না। আমার থেকেও 1000 গুণ বেশি জেদি তুই, আনা। যেটা বলিস সেটা করেই ছাড়িস। বলেই মেহরাবও উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে অজু করে যায় নামাজটা নিয়ে আনিশার রুমে চলে যায়। আনিশা নামাজে দাঁড়িয়ে গিয়েছে অনেক আগেই, শুধু 2 রাকাত নামাজই বাকি আছে। মেহরাব যায় নামাজটা আনিশার পাশে বিছিয়ে দাঁড়িয়ে যায় নামাজে। আনিশা বসে বসে কিছু আমল করছিল। কোকো তার কোলেই বসে আছে। আনিশা আমল করাই এতটাই মগ্ন ছিল যে তার পাশে মেহরাব নামাজ পড়ছে সে সেটা খেয়ালই করেনি। আনিশা কোকোকে কোল থেকে নামিয়ে বাকি 2 রাকাত নামাজ পড়তে দাঁড়াতেই দেখতে পায় মেহরাব সালাম ফেরাচ্ছে। আনেশাও নামাজ পড়তে শুরু করে। কোকো আনেশার পায়ের কাছে ঘুরঘুর করছে, যেটা মেহরাব দেখতে পায়। মেহরাব কোকোকে আনেশার থেকে সরিয়ে এনে কোলে নিতে নিতে বলে, কোকো বেটা, মাম্মামকে ডিস্টার্ব করছো কেন? মাম্মাম নামাজ পড়ছে না বাবা? মেহরাব কোকোকে কোলে নিয়ে চুমুক খেতে খেতে আদর করছে আর কথাগুলো বলছে। আনেশা নামাজ শেষ করে বাপ বেটার কাণ্ড দেখছে। কিছুক্ষণ পর আনেশা বলে, আপনার নামাজ শেষ? মেহরাব কোকোকে আদর করতে করতে বলে, না, এখনো 2 রাকাত বাকি আছে। ও তাহলে কোকোকে আমার কাছে দিন আর আপনি নামাজটা পড়ে নিন। মেহরাব ও কোকোকে আনেশার কোলে দিয়ে দেয়। মেহরাব 2 রাকাত নামাজ শেষ করে আনেশার উদ্দেশ্যে বলে, কিছু খেয়ে রেডি হয়ে নে। আনেশা মেহরাবের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কেন? লং ড্রাইভে যাবো তাই। যা তাড়াতাড়ি খেয়ে রেডি হ। আমি যাব না। কেন? সেই সকালে বাইরে গিয়েছিলেন, একবারও মেনশনে আসেননি। একদম ইফতারের 10 মিনিট আগে ফিরলেন। আপনাকে দেখে ক্লান্ত ক্লান্ত লাগছে। আপনি এখন রেস্ট নিন, আমরা অন্য কোনো দিন যাব। কিন্তু আমার তো ক্লান্ত ক্লান্ত লাগছে না। তুই রেডি হয়ে নে। বললাম তো যাব না। বেশি কথা বলা আমার একদমই পছন্দ নয়। রেডি হতে বলেছি, রেডি হয়ে থাকবি। কিন্তু আমার কথা। আনেশা পুরো কথা বলার আগেই মেহরাব আঙুল দিয়ে আনেশার কোমল ঠোঁট চেপে ধরে আর বলে, বেশিক্ষণ লাগবে না, 1 ঘন্টা মতো ঘুরবো। 8টা বাজার আগেই ফিরে আসবো। রেডি হয়ে থাকিস। বলেই মেহরাব আনেশাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে চলে যায়। আনেশাও বা কি করবে? মেহরাব যখন বলেছে বাইরে যাবে তখন সে ঠিকই তাকে নিয়ে বাইরে যাবেই। মেহরাবও যেমন জেদি, আনেশাও ঠিক তেমনই জেদি, তবে আনেশা একটু বেশিই জেদি। মেহরাব রেডি হয়ে আনেশার রুমে আসে হাতে একটা প্যাকেট নিয়ে। আনেশা ওয়াশরুমে যাচ্ছিল রেডি হতে। মেহরাব তার হাতটা ধরে নিজের সামনে এনে দাঁড় করায়। মেহরাব এক হাত দিয়ে আনেশার বেবি হেয়ারগুলো কানের পিছনে গুজে দিয়ে স্লো ভয়েসে বলে, আনা, বলুন, কিছু লাগবে আপনার? এই যে আমি তোকে এত টর্চার করেছি, এত কষ্ট দিয়েছি, তোকে কথার মাধ্যমে এত আঘাত করেছি, তবুও তুই আমার এত খেয়াল কেন রাখছিস? আমার উপর কি তোর একটু রাগ হচ্ছে না? তোর মনে কি আমার করা ব্যবহারের জন্য প্রতিশোধ জন্ম নেয়নি? আনিশা কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বলে, হুম, রাগ তো প্রচুর হয়েছে, কিন্তু এখন আর রাগ হচ্ছে না। তুই কি আমাকে ক্ষমা করে দিয়েছিস? আপনি আমার সাথে যা যা করেছেন সেগুলো কি আদৌ ক্ষমা করার মতো? কত আঘাত করেছেন আমাকে, কত কষ্ট দিয়েছেন, কত বাজে বাজে কথা বলেছেন।
সবকিছু স্পষ্ট মনে আছে আমার। কিচ্ছু বলিনি আমি। আনাইসা কখনোই তার সাথে হওয়া অন্যায়কে ভোলে না। তার সাথে যা হয় সেটার সে পাই টু পাই হিসেব রাখে। আপনি আমার সাথে যা করেছেন সেটার হিসেবও আমার কাছে আছে। সঠিক সময় হলে ঠিকই উসুল করে নেব। আর একটু আগে বললেন না যে আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার করেছেন, তাও কেন আমি আপনার এত খেয়াল রাখি? কারণ আমি এমনই। আমার চরম শত্রুও যদি আমাকে ক্ষত বিক্ষত করে দেয় না, সেটার হিসেব যেমন আমি রাখি, ঠিক তেমনি তার কোনো বিপদ হলে তাকে উদ্ধার করতেও পারি। আপনি তো আমাকে ছোট থেকে দেখে আসছেন, আর এটা জানেন না যে আমি কেমন? আনিশার কথা শুনে মেহরাব বাঁকা হেসে বলে, তোর ব্যাপারে এমন কিছু নেই যে এই মেহরাব জেহরাইল জানে না। সব কিছুই আমার নখদর্পণে। তোর ব্যাপারে এমন অনেক কিছুই আছে যেটা তুই নিজেও জানিস না। ভুল বললেন। সবকিছু আপনি জানেন না। সমুদ্রের উপরের অংশ দেখে যেমন তার গভীরতা আন্দাজ করা যায় না, ঠিক তেমনি আপনিও আমার মনের গভীরতা আন্দাজ করতে পারবেন না। মেহরাব আবারও বাঁকা হেসে বলে, তাই? কিন্তু আমি তো তোর মনের গভীরতা আন্দাজ করে ফেলেছি অনেক আগেই। আনিশা এক রহস্যজনক হাসি দিয়ে বলে, দেরি হয়ে যাচ্ছে, 8টার ভেতরেই ফিরতে হবে। এসব কথা পরেও বলা যাবে। বলেই আনিশা ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মেহরাব তার হাত ধরে নিজের আনা প্যাকেটটা এগিয়ে দিয়ে বলে। এটা পরে রেডি হ। আনিশা মেহরাবের হাত থেকে প্যাকেটটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। মেহরাব বেডের উপর গিয়ে বসে আর কোকোকে কোলে নিয়ে আদর করতে করতে বলে, কোকো বেটা, তোমার মাম্মাম নিজেকে গভীর জলের মাছ মনে করে, কিন্তু তোমার মাম্মাম ভুলে গিয়েছে যে এই মেহরাব জেহরায়েল খুব ভালো করেই জানে গভীর জলের মাছকে কিভাবে নিজের জালে ফাঁসাতে হয়। তখনই আনিশা ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর বলে। এই যে আমার কেমন লাগছে? আনিশার ডাকে মেহরাব তার দিকে তাকায়। আনিশা মেহরাবের কাছে এসে বলে। কি হলো, বললেন না যে কেমন লাগছে আমার? মেহরাব আনিশার দিকে পলকহীনভাবে তাকিয়ে আছে। মেহরাব যেন চোখের পলক ফেলতেই ভুলে গিয়েছে। তার চোখ যেন আটকে গিয়েছে আনিশার উপরেই। আনিশা মেহরাবের মুখের সামনে হাত নাড়াতে নাড়াতে বলে। কি হলো আপনার, কোথায় হারিয়ে গেলেন? কিছু বলুন। হুম হুম, কি বলবো? আনিশা একটু দূরে সরে গিয়ে বলে। আমাকে কেমন লাগছে? আলাদা করে কি বলবো? সব সময় যেমন ভালো লাগে তেমন এখনো ভালো লাগছে। মেহরাব আনিশাকে একটা সি ব্লু রঙের সালোয়ার কামিজ দিয়েছে। কামিজের গলা থেকে হাঁটুর নিচ অবধি রূপালি স্টোনের কাজ আছে। হাতাটা কবজি থেকে একটু উপরে, হাতে ও স্টোনের কাজ করা আছে। সাথে একটা লম্বা ওড়না, ওড়নাতেও খুব সুন্দর কাজ করা আছে। আজ তাকে অদ্ভুত রকমের সুন্দর লাগছে, যেন শান্ত কোমল এক মায়াবী দীপ্তিতে ভরা। হালকা বাতাসে আনিশার চুলগুলো একটু একটু দুলছে, আর সেই দৃশ্যটা যেন মেহরাবকে এক মুহূর্তের জন্য স্থির হয়ে দিয়েছে। মেহরাব আনিশাকে একই কথা বলায় সে গাল ফুলিয়ে বলে। আপনি কি আর কিছু জানেন না? একই কথা বারবার কেন বলেন? একটু ইউনিক ভাবেও তো বলতে পারেন নাকি? থাক, আমি আর যাবোই না, আপনি একাই যান। বলে আনিশা বেডের উপর গিয়ে শুয়ে পড়ে। মেহরাব ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে আনিশার কাছে যায়, আর আনিশা যেদিকে ঘুরে শুয়েছে মেহরাবও তার মুখ বরাবর শুয়ে পড়ে আর মাথায় হাত বোলাতে বোলাতে বলে। আনা, তোর এই জীর্ণ শীর্ণ শরীরে এত রাগ কেন? হুম, এত রাগ দেখেই মোটা হচ্ছিস না। চল, দেরি হয়ে যাচ্ছে। আনিশা এক ঝটকা মেরে মেহরাবের হাত নিজের মাথার ওপর থেকে সরিয়ে অন্যদিকে ঘুরে যায়। মেহরাব বুঝতে পারে তার আনার শুধু রাগই হয়নি, সাথে অভিমানও হয়েছে। মেহরাব পেছন থেকে আনিশার কোমরখানা শক্ত করে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় আর তার কানের কাছে মুখ নিয়ে বলে। জানিস তোর জন্য এই রঙের জামাটা কেন এনেছি? আনিশা কিছুই বলে না, সে নিজের থেকে মেহরাবের হাত ছাড়ানোর চেষ্টা করছে। মেহরাব হাসকি স্বরে বলে। যতই চেষ্টা কর না কেন, এই হাত তুই সরাতে পারবি না। আগেও পারিসনি আর এখনো পারবি না। ছাড়ুন তো, ভালো লাগছে না। মেহরাব কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থেকে বলে ওঠে। জানিস না, আজকে না তোকে একদম ওই নীল আর শান্ত সমুদ্রের মতো লাগছে। তুই বললি না যে তোর মনের গভীরতা সমুদ্রের গভীরতা সমান? ঠিকই বলেছিস। আজকে তোর সৌন্দর্য ওই নীল সমুদ্রের সৌন্দর্যকেও হার মানাবে। আমার চোখের দুনিয়ার সব থেকে সুন্দরী নারী হলি তুই। তোকে দেখার পর আমার এই চোখ আর কখনোই কোনো মেয়ের দিকে তাকানোর সাহস করেনি। আনিশা মেহরাবের কথাগুলো শুনে একদম স্তব্ধ হয়ে যায়। মুখ দিয়ে কোনো কথাই তার বের হচ্ছে না। মেহরাব বলে। আনা, দেরি হয়ে যাচ্ছে, চল।
বলেই মেহরাব উঠে পড়ে আর তারপর আনাইশা হাত ধরে ওঠায়। মেহরাব আনাইশার হাতখানা নিজের হাতের ভাঁজে নিয়ে নিচে নামে। কোথায় যাচ্ছি আমরা? গেলেই দেখতে পাবি। বলেই মেহরাব আনেশাকে নিয়ে গাড়ির কাছে যায়। আনেশাকে গাড়িতে বসিয়ে নিজেও উঠে পড়ে গাড়িতে। মেহরাবের গাড়ি জেহরাইল ম্যানশনের গেট পেরিয়ে বেরিয়ে পড়ে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। মেহরাব গাড়ির কাজগুলো নামিয়ে দেয় যেন আনেশা বাইরের পরিবেশটা একটু উপভোগ করতে পারে। মেহরাব কিছুই বলছে না, চুপচাপ ড্রাইভ করছে। পাহাড়ের আঁকাবাঁকা পথ দিয়ে মেহরাবের বুগাত্তিলা ভায়াতুর নোয়ার গাড়ি চলছে আপন গতিতে। বাইরের ঠান্ডা হাওয়াগুলো সব আছড়ে পড়ছে আনেশার মুখের ওপর। মেহরাব মাঝে মাঝে আনেশার দিকে তাকাচ্ছে, কিন্তু আনেশা একবারও তার দিকে তাকায়নি। হয়তো এখনো অভিমান করে আছে মেয়েটা তার ওপর। সব নীরবতা ভেঙে মেহরাব বলে ওঠে, কোনো কথা বলছিস না যে? এখনো অভিমান করে আছিস আমার উপর? আনেশা কিছুই বলে না। মেহরাব আবারও জিজ্ঞেস করে, কি হলো, কিছু বলছিস না যে? কি বলবো? এই যে তোকে নিয়ে বাইরে আসলাম, এত সুন্দর একটা পরিবেশে তোকে নিয়ে ঘুরতে এলাম, কিছু তো বল। মেনশনে ফিরে চলুন। কেন ভালো লাগছে না তোর? ভালো লাগছে, কিন্তু এখন মেনশনে ফিরে চলুন। আর একটু ঘুরে তারপর যাই। আনেশা কিছু না বলে মাথাটা একটু হেলায়, যার অর্থ আরেকটু ঘুরতেই পারে তারা। মেহরাব ও আনেশাকে নিয়ে আরও একটু ঘুরে ম্যানশনে ফিরে আসে। আনেশা ম্যানশনে ফিরে নিজের রুমে গিয়ে চেঞ্জ করে বেডের ওপর গিয়ে বসে। শরীর ভালো লাগছে না তার। একটুখানি বসেই উঠে অজু করে আসে। অজু করে নামাজ পড়েই শুয়ে পড়ে। মেহরাবের কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে হাতে জায়নামাজ নিয়ে আনেশার রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করতেই দেখতে পায় আনেশা অনেক আগেই ঘুমিয়ে গিয়েছে। মেহরাব আনেশার কাছে যায়। আনেশা ভারী ভারী নিঃশ্বাস ফেলছে, তার মানে সে এখন গভীর ঘুমে মগ্ন। মেহরাব আর আনেশাকে বিরক্ত করে না, জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে শুরু করে। মোনাজাত শেষ করে মেহরাব জায়নামাজ গুছিয়ে আনেশার কাছে আসে। আনেশার কপালে ঠোঁট ছুঁয়ে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। দেখতে দেখতে 29টা রোজা শেষ হয়ে গেল। এই কয়দিনে মেহরাবের বেশ পরিবর্তন হয়েছে। আনেশার সাথে সাথে নামাজ পড়েছে, আনেশার থেকে কোরআনও শিখেছে একটু একটু। সব মিলিয়ে এই কয়টা দিন মেহরাবের বেশ ভালোই কেটেছে। তার রাগ ও বেশ কন্ট্রোলে এসেছে। বলতে গেলে এখন মেহরাব আগের থেকে অনেকটা সুস্থ আছে। আজকে শেষ রোজা, তাই আনেশা বেশ অনেক কিছু আয়োজন করেছে। কালকে ঈদ, তাই কালকের জন্য ও বেশ অনেক কিছু হাতে হাতে গুছিয়ে নিয়েছে। এখন তো মেহরাবের আনেশার হাতের খাবার ছাড়া কোনো খাবারই মুখে রোচে না। এ কদিন আনেশার হাতের খাবার খেয়ে খেয়ে মেহরাব আর অন্য খাবার মুখেই তুলতে পারে না। কালকের জন্য বেশ অনেক রকমের মিষ্টি, সন্দেশ, পায়েস আর সেমাই তৈরি করে রেখেছে আনাইশা। 2 রকমের মাংস আনিয়েছে। মেয়ের সব সবজি মাংস কেটে দিয়েছে। আনেশাই নিজের হাতে সবটা করতে চাইছিল, কিন্তু ওই যে মেহরাবের করা আদেশ, আনেশা নিজের হাতে রান্না করতে পারবে, তবে সব কিছু মেয়েরই রেডি করে দেবে। অগত্যা আনেশার মেহরাবের কথা শোনা ছাড়া আর কোনো উপায় নেই। কালকে ঈদ, তাই আজকে সেই রকম ভারী কিছুই করেনি আনাইশা। কালকে তো অনেক কিছুই রান্না করবে। আজকে না হয় একটু হালকা পাতলার উপর দিয়ে যাক। মেহরাব দুপুরের পর একটু বাইরে গিয়েছিল। এখন ঘড়ির কাঁটায় 6টা 15 বাজছে। আর 5 মিনিট পর ইফতারের সময় হয়ে যাবে। মেহরাব কোথা থেকে হাতে বেশ কিছু ব্যাগ নিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। সব কিছু বেডের ওপর রেখে তাড়াতাড়ি ওয়াশরুমে গিয়ে অজু করে নিচে চলে আসে। আনিশা মেহরাবের জন্যই অপেক্ষা করছিল। মেহরাব নিচে আসতেই আনিশা তার প্লেট আর শরবতের গ্লাসটা এগিয়ে দেয়। আনিশা আগে থেকেই সবটা গুছিয়ে রেখেছিল। একটু পরই দূর থেকে আজানের শব্দ ভেসে আসে। সবাই শরবত খেয়ে শেষ রোজা ভাঙে। ইফতার করার পর আনিশা উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায়। মেহরাবও আনিশার পেছন পেছন যায়। আনিশা নামাজ পড়তে শুরু করে দিয়েছে। মেহরাবও তার পাশে দাঁড়িয়ে পড়ে। নামাজ শেষে আনিশা যায় নামাজে বসেই দোয়া পড়ছে। আনিশা যখন নামাজ পড়তে বসে তখনই কোকো তার পায়ের কাছে ঘুরঘুর করে বা কোলে উঠে পড়ে। আজকেও তার কোনো ব্যতিক্রম হয়নি। কোকো আনিশার কোলে উঠে পড়ে আর চুপ করে বসে থাকে। আনিশা কোকোর গায়ে হাত বোলাচ্ছে আর দোয়া পড়ছে। মেহরাব অনেক আগে নামাজ শেষ করে নিজের রুমে চলে গিয়েছে। আনিশা দোয়া শেষ করে মোনাজাত করে জায়নামাজ গুটিয়ে উঠে পড়ে। কোকোকে কোলে নিয়ে আনিশা বেডের ওপর বসে। কোকো সবসময় শান্ত থাকে না, খুব চঞ্চল, এদিক ওদিক ছুটে বেড়ায়। তবে আজকে সে একদম শান্ত হয়ে আনিশার কোলেই বসে আছে। বেশ কদিন ধরেই আনিশার শরীরটা ভালো যাচ্ছে না। প্রেশার হয়তো আবারও ফল করেছে।
মেহরাবকে একবারও বলেনি যে তার শরীরটা এত খারাপ লাগছে, বলে তো রোজাই রাখতে দিত না। আনিশা কোকোকে নিয়ে বেডের উপর শুয়ে পড়ে। কোকো আনিশার মাথার কাছে গিয়ে চুপ করে বসে আছে। শুয়ে থাকতে থাকতে কখন যে আনিশার চোখ লেগে গিয়েছে সেটা সে বুঝতেই পারেনি। মেহরাবের ডাকে আনিশার ঘুমটা ভেঙে যায়। আনিশা চোখ ডলতে ডলতে উঠে বসে। কিরে, ঘুমিয়ে গিয়েছিলি যে? শরীর খারাপ নাকি? আনিশা ঘুমো ঘুমো কণ্ঠে বলে। ওই চোখটা একটু লেগে গিয়েছিল। কিছু কি দরকার আপনার? মেহরাব আনিশার কাছে বসে কপালে হাত রাখে। গাটা হালকা হালকা গরম হয়ে আছে, চোখগুলো কেমন ছলছল করছে, হয়তো জ্বর আসবে। জ্বর জ্বর মনে হচ্ছে? ও কিছু না, এমনি আপনার এমন মনে হচ্ছে। জ্বর আসবে মনে হচ্ছে? সারাদিন রান্না বান্না করেই তো এমন হাল হয়েছে। কালকে তোকে রান্না করতে হবে না, মেয়েটি সব করে নেবে। তা কি করে হয়? কালকে তো ঈদ, রান্না না করে খাবেন কি? আপনি তো আবার মেয়েদের রান্না করা খাবার খেতে পারবেন না। সমস্যা নেই, খেয়ে নেব। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আর আমাকে নিয়ে এত চিন্তা কেন করছেন? খুনির মেয়েকে নিয়ে এত চিন্তা করবেন না। বলে আনিশা বেড থেকে উঠতে নিলে মেহরাব তার হাত ধরে বলে। কোথাও যাবি না, চুপ করে শুয়ে থাক, রেস্ট নে। আমি মেয়েটকে বলে দেব, ওনারাই রান্না করে রাখবে। আনিশা মেহরাবের থেকে হাতটা ঝটকা মেরে সরিয়ে নিয়ে কিছুটা জোরেই বলে ওঠে। বলছি না যে আমি পারবো? এত চিন্তা কেন করছেন? আমারটা আমি দেখে নেব। আপনাকে অত ভাবতে হবে না। আনিশার ব্যবহারে মেহরাব বেশ অবাক হয়ে যায়। মেহরাব বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করেছে যে আনিশা বেশি খিটখিটে স্বভাবের হয়ে গিয়েছে। মেহরাব যদি তার বিপরীতে কোনো কথা বলে তো আনিশা চিল্লিয়ে উঠছে। মেহরাব বেড থেকে উঠে আনিশার কাছে এসে দাঁড়ায়। এক হাত দিয়ে আনিশার হাত ধরে আর অন্য হাত দিয়ে তার গালে রেখে নরম স্বরে বলে। আনা, কি হয়েছে তোর? আমি কয়দিন ধরেই লক্ষ্য করছি যে তুই কেমন একটা বদলিয়ে গিয়েছিস। কিছু বললেই তুই কেমন একটা করছিস, অল্পতেই রেগে যাচ্ছিস, কখনো একদম শান্ত হয়ে যাচ্ছিস। কি হয়েছে? শরীর ভালো নেই নাকি মন ভালো নেই, কোনটা আনা? মেহরাবের কথা শুনে আনিশা আরও রেগে গিয়ে বলে। এই আপনি খালি আমার শরীর খারাপ, শরীর খারাপ এগুলো কেন বলছেন? মানে আমাকে অসুস্থ কেন বানাতে চাইছেন? আমি একদম সুস্থ আছি। আর বললাম না যে আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। বলেই আনিশা আবারও চলে যেতে নেয়, কিন্তু মেহরাব তার হাতটা ধরে আবারও নিজের কাছে নিয়ে আসে আর বলে। কালকে ঈদ। জানি তো। তোর এই হাত দুইটা খালি খালি লাগছে। প্রতিবারই খালি থাকে, এ আর নতুন কি? মেহেদি দিবি না? না, কোনো বাড়ি মেহেদি দেই না। কেন? কারণ আপনি আমাকে যেই নরকে রেখে এসেছিলেন সেখানে ঈদ পালনই করা হতো না। সেই নরকে যদি কেউ সাজে তার মানে সে বাজারের পণ্য হিসেবে নিলামে উঠে গিয়েছে। যে যত টাকা দিতে পারবে সেই মেয়েটা তাকে খুশি করবে। সেই নরকে নিজের ইচ্ছা বা শখ থাকাটা ছিল আমাদের মতো মেয়ের কাছে বিলাসিতা মাত্র। তাই কখনোই মেহেদি দেওয়ার শখ জাগেনি, কারণ মেহেদিটা মেয়েদের একটা সাজের মধ্যেই পড়ে। আর আমার কাছে সেই সাজ মানেই ছিল নিলামে ওঠা। বুঝেছেন আপনি? আনিশার কথাগুলো শুনে মেহরাবেরও খুব খারাপ লাগে। এখন তার আফসোস হচ্ছে কেন সে সেদিন মিস্টার নাবিলের কথা মতো তাকে ওই পতিতালয়ের সামনে ময়লার স্তূপে ফেলে এসেছিল। অবশ্য সেই বা কী করতো সেই সময়। মিস্টার নাবিলের কথা মতো আনিশাকে সেখানে না ফেলে আসলে ঠিকই ওই নাবিল তার আনার খোঁজ পেয়ে যেত। মিস্টার নাবিল যখন বলেছিলেন যে তিনি ওইখানে আনিশার খোঁজ ভালোই রাখতে পারবেন, তখন মেহরাবও কোনো উপায় না পেয়ে আনিশাকে ওই রকম একটা জায়গায় ফেলে এসেছিল। না ফেলে আসলেও তার কাছে কিছুই করার ছিল না সেই মুহূর্তে, কারণ সেই মুহূর্তে সে নিজেই ছিল অসহায়। মিস্টার নাবিল যদি তাকে নিজের কাছে থাকতে না দিত তাহলে হয়তো নাবিল তাকেও মেরে ফেলতো। এরকম একটা সময় সে আনিশাকে কিভাবে নিজের কাছে রাখতো? মেহরাবের ভাবনার মাঝেই আনিশা বলে ওঠে। আমার মতো রাস্তার মেয়েকে নিয়ে এত ভাবতে হবে না আপনার। নিজের ব্যাপারে ভাবুন আপনি। বিয়ে শাদী কি কিছু করবেন না? আর কতদিন রক্ষিতা নিয়ে পড়ে থাকবেন? আমাকে মুক্তি দিয়ে এবার নিজের একটা সুন্দর সংসার গড়ুন। স্ত্রী সন্তান নিয়ে সুখে থাকুন আর আমাকে আমার মতো ছেড়ে দিন। আনিসের কথা শুনে মেহরাব নিজের মাথাটা ঠান্ডা করে আনিসের কাছে আসে। মেহরাব এখন নিজের মাথাটাও গরম করতে চাইছে না, কারণ সে ভালো করেই বুঝতে পারছে যে আনিশা বেশ রেগেই আছে। এখন যদি সে আনিশার বিরুদ্ধে কিছু বলে তো আনিশাও পাল্টা জবাব দেবে। এক কথায় দুই কথা বাড়বে, আর মেহরাব চায় না আর কোনো কথা বাড়ুক। তাই তো মেহরাব কিছু না বলে আনিশাকে নিজের সাথে জড়িয়ে ধরে আর বলে। আনা, সবসময় পরিস্থিতি আমাদের হাতে থাকে না। অনেক সময় আমরা যেটা চাই সেটা পূরণ হয় না। আমি জানি তোকে ওই রকম একটা জায়গায় রেখে আসা একদমই আমার উচিত হয়নি, কিন্তু আমি কি করতাম বলতো আনা? তোকে যদি ওই ময়লার স্তূপে না ফেলতাম
তোকে নিজের সীমানার বাইরে হারিয়ে ফেলতাম, কখনোই হয়তো খুঁজে পেতাম না তোকে। ওই রকম একটা জায়গায় থেকেও তো আমি তোকে সব সময় সেভ করে এসেছি। কখনো কি তোর গায়ে কোনো রকমের আঁচড় পড়তে দিয়েছি, বা কোনো ছেলে কি তোর দিকে বাজে নজরে তাকিয়েছে? তোর যেন কোনো কিছুতে কষ্ট না হয়, সেই সব কিছুর খেয়াল আমি রেখেছি 18টা বছর, আর ভবিষ্যতেও রাখবো। আনিশা মোচড়ামুচড়ি করছে মেহরাবের থেকে ছাড়া পাওয়ার জন্য। এক পর্যায়ে গিয়ে আনিশা মেহরাবকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, খেয়ালি যখন রাখতেন তাহলে এতগুলো দিন আমাকে এত কষ্ট দিতে পারতেন না কখনোই। সবকিছু থেকে আগলে যখন রাখলেন তাহলে সেই নিজেই কেন এত কষ্ট দিলেন আমায়? একটু কি দয়া হয়নি আপনার? আমার উপর যখন বাঁচার জন্য আপনার আপনার পায়ে পড়েছিলাম, আকুতি মিনতি করেছিলাম আমায় ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আপনি তো শোনেননি। আমাকে করলেন আপনার রক্ষিতা, চিরজীবনের জন্য বানালেন আপনার বন্দিনী।